সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডিং শুরু, আগস্টে যুক্ত হবে জাতীয় গ্রিডে। বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত। চট্টগ্রামে বৌদ্ধ ভিক্ষুদের বহনকারী মাইক্রোবাস খাদে, ৩ জনের প্রাণহানি, আহত ৫ জন। পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লিতে জ্বালানি লোডিং শুরু হয়েছে। এর মধ্য দিয়ে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় ৩৩তম দেশ হল বাংলাদেশ। বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লিতে জ্বালানি লোডিং শুরু হয় বিকাল 3:30টার দিকে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে এটি চূড়ান্ত পর্যায়ে। ধাপে ধাপে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন হবে। আগস্টে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট সরবরাহ শুরু হতে পারে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 2টি ইউনিট থেকে মোট ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে। মেগা এই প্রকল্প বাস্তবায়ন করছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটম। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম ব্যবহার শুরুর বিষয়ে আরও জানাতে সেখান থেকে এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন সহকর্মী আরিফ আহমেদ সিদ্দিকী। আরিফ, এই প্রকল্প সংশ্লিষ্ট কারোর সাথে কথা হয়েছে কিনা জানাবেন? এই কার্যক্রমের বিস্তারিত নিয়ে তারা কি বলছেন? লোডিং কতদিন চলবে? কবে নাগাদ পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে? আপনি যেমনটি বলছিলেন, 3:40 নাগাদ আপনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে হুইল জ্বালানি লোডিং কার্যক্রম সেটার উদ্বোধন করা হয়েছে। তো এই উদ্বোধনের মধ্য দিয়েই কিন্তু বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করার জায়গা চলে এসেছে। সংশ্লিষ্ট যারা ছিল, এই রূপপুর পারমাণবিক কেন্দ্রের সংশ্লিষ্ট যারা ছিল তাদের সঙ্গে কথা বলেছি। তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছে যে এই যে ফুয়েল লোডিং হলো, এটা কিন্তু মূলত আপনার এই কার্যক্রম কিন্তু আগস্টের দিকে এখান থেকে অবস্থায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পর এই বিদ্যুৎটি কিন্তু যুক্ত হবে। তারা জানিয়েছে যে পর্যায়ক্রমে পরীক্ষা নিরীক্ষা এবং সমীক্ষার মাধ্যমে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যালোচনার পর পর্যায়ক্রমে কিন্তু আগামী সালের জানুয়ারি থেকে যে 1200 কথা রয়েছে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু তারা এগিয়ে যাবে। আপনাকে বলে রাখি যে আজকের যে প্রথম ইউনিটের যে বিদ্যুতের যে জ্বালানি যে ফুয়েল লোডিং এর যে উৎপাদন করা হলো, এখানে কিন্তু মূলত 2টি ইউনিট রয়েছে এবং 1200-2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে এখান থেকে পর্যায়ক্রমে। যারই ধারাবাহিকতায় আজকে প্রথম একটি ইউনিট এখানে জ্বালানি লোডিং কার্যক্রমের উদ্বোধন করা হলো এবং এখানে রাশিয়া থেকে একটি টিম এসেছিল এবং সেই টিম সহ রোসাটম যে নির্মাণাধীন প্রতিষ্ঠান, যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী সচিব ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিন্তু এই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। দোলা, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী আরিফ আহমেদ সিদ্দিকী। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সেই লিখাচেভ। আজ সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে সাক্ষাৎ করেন তিনি। রোসাটম পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের সফল বাস্তবায়নে রাশিয়ার কারিগরি ও প্রযুক্তিগত সহায়তার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। রোসাটম মহাপরিচালক অ্যালেক্সেই লিখাচেভ বাংলাদেশের পারমাণবিক সক্ষমতা অর্জনের যাত্রায় রাশিয়ার পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের বাকি কাজ শেষ করার বিষয়েও তিনি আশা প্রকাশ করেন। আর্থিকভাবে অসচ্ছল মানুষের ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিতে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রাজধানীর শাহবাগে জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন করে তিনি কথা বলেন। বিচার অস্বীকার, এই বাস্তবতা মাথায় রেখে লিগ্যাল এইডের মাধ্যমে মামলার আগেই মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে ইতিমধ্যেই দেশের বিভিন্ন জেলায় কয়েক হাজার
বা তারও বেশি হবে, হাজারেরও বেশি হবে, বিরোধ বিবাদ স্বল্প সময় এবং খুব কম খরচে আদালতের বাইরেই নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের 5 মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। জুলাই আন্দোলনের সময় যুবদল কর্মী হত্যা এবং তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতি সহ বিভিন্ন অভিযোগে এসব মামলা হয়েছে। আজ প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরী নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেয়। খায়রুল হকের আইনজীবী জানিয়েছেন, তার বিরুদ্ধে আরও 2টি মামলা থাকায় এখনই তিনি কারামুক্তি পাচ্ছেন না। 2025 সালের 24 জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে সাবেক এই প্রধান বিচারপতিকে গ্রেপ্তার করে পুলিশ। অবিলম্বে ভার্চুয়াল কোর্ট বন্ধের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবীদের একাংশ। অন্যথায় আগামীকাল গণস্বাক্ষর কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। একই সঙ্গে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের এজলাসে সাংবাদিকদের প্রবেশের দাবিও তোলেন আইনজীবীরা। মঙ্গলবার এক বিক্ষোভ মিছিলের পরে কর্মসূচি দেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। বলেন, আগামীকালের মধ্যে ভার্চুয়াল কোর্ট বন্ধ না করলে হাজার হাজার আইনজীবীদের গণস্বাক্ষর নিয়ে তা 5 মে প্রধান বিচারপতির কাছে দেয়া হবে। এ সময় এজলাসে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার সমালোচনা করে তিনি বলেন, প্রকৃত তথ্য সাংবাদিকরা দিতে না পারলে গুজবের ডালপালা জন্মাবে। বিচার বিভাগের স্বার্থেই সাংবাদিকদের এজলাসে প্রবেশ করতে দিতে হবে। সাংবাদিকরা জাতির চতুর্থ স্তম্ভ, গণতন্ত্রের সাংবাদিকরা যেন প্রবেশাধিকার পায় হাইকোর্ট এবং আপিল বিভাগে। আমরা পরিষ্কার বলেছি, যদি কালকে অনলাইন কোর্ট আবারও রাখে, আমরা কালকে দুপুর 1টা থেকে সমস্ত বারে সাক্ষ্য সংগ্রহ করব। আগামী 5 মে বারের সভাপতি রুমের সামনে থেকে বারের হাজার হাজার আইনজীবীর স্বাক্ষরিত বক্তব্য আমরা প্রধান বিচারপতির কাছে পৌঁছে দেব। দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই, তবে বিগত ফ্যাসিস্ট সরকার এটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে কোস্টগার্ডের 31তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি কথা বলেন। পুলিশ সদর দপ্তর থেকে দেওয়া চিঠির বিষয়ে তিনি অবগত নন বলেও জানান। দক্ষতা ও সাহস। রাজধানীর আগারগাঁওয়ে মঙ্গলবার কোস্টগার্ড সদর দপ্তরে বাহিনীর 31তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এ সময় প্রামাণ্য চিত্রের মাধ্যমে তুলে ধরা হয় কোস্টগার্ডের সাফল্য গাথা। বাহিনীর কর্মকর্তা, নাবিক ও অসামরিক সদস্যদের মধ্যে 14 জনকে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেয়া হয় বিভিন্ন পদক। গত 1 বছরে নানা ঝুঁকিপূর্ণ কাজে 16 জন জীবন দিয়েছেন উল্লেখ করে কোস্টগার্ডের মহাপরিচালক জানান, বাহিনীতে জনবলের ঘাটতি রয়েছে। ব্লু ইকোনমির সার্বিক কার্যক্রমে ও পরিবেশ সংরক্ষণে নিয়মিত টহল এবং আইন প্রয়োগের মাধ্যমে দেশের সামুদ্রিক স্বার্থ সুরক্ষায় এ বাহিনী অবিচলভাবে কাজ করে যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ সদর দপ্তর থেকে দেওয়া চিঠির বিষয়ে তিনি কিছু জানেন না। পৃথিবীর সব দেশেই এরকম অ্যাক্টিভ থাকে, রেডিক্যাল কিছু ফোর্স থাকে, ফান্ডামেন্টাল কিছু পলিটিক্যাল পার্টি থাকে, এগুলো আমরা ইউজ টু, এগুলো থাকে। কিন্তু সেই বিষয়ে আপনি যে শব্দ উচ্চারণ করলেন, আমাদের দেশের বর্তমান কালচারে সেটা এখন আর নাই। আগে সেই শব্দটা উচ্চারিত হতো ফেসিবাদী আমলের সময়। তারা নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এগুলোকে হাতিয়ার হিসাবে তারা ব্যবহার করত। তিনি জানান, সরকারের চাহিদা অনুযায়ী সেনাবাহিনী মাঠে আছে, তবে পর্যায়ক্রমে তাদের তুলে নেওয়া হবে। যে ডিপ্লয়মেন্টটা হয়েছে 5 আগস্টের পরে আইন শৃঙ্খলাকে সমুন্নত রাখার জন্য, জনগণের নিরাপত্তার জন্য, সেটা অনেকাংশে এখন সীমিত এবং উইথড্রয়াল করা হয়েছে। এটা গ্রাজুয়ালি উইথড্র করা হচ্ছে, খুব শিগগিরই সেটা পুরোটাই উইথড্রয়াল হবে। তবে ইন টু সিভিল পাওয়ার there will be always there. কোস্টগার্ডের জনবল বৃদ্ধি ও আধুনিকায়নে সরকার বদ্ধপরিকর বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আরও বেশি উন্নত, সমৃদ্ধ। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানী সহ সারা দেশে যাতায়াতের অন্যতম মাধ্যম এখন ব্যাটারি চালিত রিক্সা। স্বল্প দূরত্বে চলাচলের এই বাহনটি সাধারণ যাত্রী ও চালকদের জন্য আশীর্বাদ হয়ে এলেও রাজপথে এটি যেন মরণফাঁদ। অদক্ষ চালক আর দ্রুতগতির কারণে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, ঝরছে প্রাণ। সারা দেশে এসব যানের সংখ্যা 40 লাখেরও বেশি। এগুলো চার্জ দিতে প্রয়োজন হচ্ছে বিদ্যুতের বড় অংশ। ব্যাটারি চালিত রিকশার দৌরাত্ম্য নিয়ে 2 পর্বের প্রতিবেদনের আজ প্রথম পর্ব।
নাম অটোরিকশা। কারো কাছে এটি অল্প পুঁজিতে আয়ের উৎস, আবার কারো কাছে রাজপথের মূর্তিমান আতঙ্ক। অল্প সময়ে গন্তব্যে পৌঁছানোর এই বাহনটি কি আমাদের জন্য আশীর্বাদ নাকি এক নীরব অভিশাপ? আজ আমরা খুঁজব সেই উত্তর। রিকশা টানার অমানসিক পরিশ্রম থেকে মুক্তি দিয়েছে এই প্রযুক্তি। বৃদ্ধ বয়সেও দুমুঠো ভাতের সংস্থান করছেন হাজারো মানুষ। অটো রিক্সাতে কষ্ট কম, আয়ের সংখ্যাটা একটু বেশি, চালাইতেও আরামজনক। 400-500-র উপরে আয় করা গেছে না। এটা যেমন যে 1500-2000 পর্যন্ত ওঠা যায়। এটাতে দ্রুত যাওয়া যায়, এটা ঠিক, তবে এটা কোনো নিয়ন্ত্রণ নাই, এটা কোনো রেজিস্ট্রেশন নাই, এটা যানজটটা আরও বাড়াইছে। তারপর এটা গভর্নমেন্টের কোনো পারমিশন নাই। কিন্তু এই আশীর্বাদের মুদ্রার উল্টো পিঠ বড্ড ভয়াবহ। অপ্রশিক্ষিত চালক আর ব্রেকহীন গতির মিশেলে অটোরিকশা যেন মরণ যান। গত 1 বছরে পঙ্গু হাসপাতালে আসা রোগীদের বড় একটি অংশই এই অটোরিকশা দুর্ঘটনার শিকার। মিশন মাঝে উঠছি, এক জায়গায় যাবো, ওই জায়গায় যাবো, পরে আর সময় পিছন দিয়ে ধাক্কা মাইরা আমার গাড়ি উড়ে গেছে। বাসা থেকে বাজারে যাওয়ার সময় মোটর থেকে ড্রাইভ করতেছি, তো হঠাৎ সামনে থেকে একটা অটোরিকশা এসে আমাকে সহজে হিট করছে। হিট করার পরে আমার পা দুটা হাড়ে ভেঙে গেছে। যারা এই গাড়িগুলো চালাচ্ছে, দে আর নট ট্রেন্ড, দে আর নট অ্যাকচুয়ালি ফর দিস টু ড্রাইভ। ও রাস্তার সাথে যে 3টা চাকার অ্যাডহেশন, মানে খাপ খাওয়া ধরে রাখা, এইটা কাউন্ট করা আছে। যখনই স্পিড বাড়ে যাবে তখন কিন্তু ওর লাইট হয়ে যায়, ওর অ্যাডহেশন ক্যাপাসিটি উইথ দ্য রোড কমে যায়। এই জন্য দেখবেন একটু ডান দিকে হঠাৎ করে টানলে উল্টায় পড়ে যায়। অটোরিকশার দৌরাত্ম্য শুধু রাস্তায় নয়, হানা দিচ্ছে দেশের বিদ্যুৎ খাতেও। পরিসংখ্যান বলছে সারা দেশে চলছে 40 লক্ষাধিক ব্যাটারি চালিত রিকশা, যার সিংহভাগই চার্জ দেওয়া হয় অবৈধ সংযোগ বা আবাসিক মিটারে। অবশ্যই সিস্টেম লস হচ্ছে। প্রায় 60% ইভি এরা আসলে জেনুইন লাইন, বৈধ লাইনের মাধ্যমে তারা বিদ্যুৎ সংযোগ নেয়নি। সে জায়গাতে একটা বড় ধরনের ক্ষতি সরকারের হচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। উচ্চ আদালত থেকে মহাসড়কে এই বাহন নিষিদ্ধ করা হলেও বাস্তবে তার প্রয়োগ নেই বললেই চলে। স্থানীয় প্রভাব আর প্রশাসনের চোখের সামনেই চলছে এই রমরমা বাণিজ্য। অটোরিকশা আসলেই আমরা ধরতেছি, ওরা অনেক স্পিডে চালায়, এটা আসলে বিপজ্জনক গাড়ি। এতে নিয়ন্ত্রণ করা খুবই জটিল হয়ে গেছে, দিন দিন বেড়েই চলছে। আমরা চেষ্টা করতেছি, আসলে এটা উপর মহল থেকে ভালোভাবে নিয়ন্ত্রণ করার প্রয়োজন। বিদ্যুতের সিস্টেম লস কমানো আর সড়কের ঝুঁকি এড়ানো উভয় সংকট সমাধানে এখন প্রয়োজন কার্যকর পদক্ষেপ। গতির নেশায় অঙ্গহানি রোধে ব্যাটারি চালিত রিকশা বন্ধের পাশাপাশি এর সাথে জড়িত মানুষগুলোর কর্মসংস্থানের বিষয়টিও গুরুত্বের দাবি রাখে। বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক নগরায়নে শৃঙ্খলা ফেরাতে এর কোনো বিকল্প নেই। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড ঘরবাড়ি। বিদ্যুতের খুঁটি উপরে বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ। দুপুরে খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলায় কালবৈশাখী ঝড় ব্যাপক তাণ্ডব চালিয়েছে। এতে খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কের মুসলিমপাড়া, রসুলপুর ও বাইলাছড়ি বদুংপাড়া পর্যন্ত প্রায় 4 কিলোমিটার এলাকায় অসংখ্য বড় বড় গাছ উপড়ে সড়কের ওপর পড়ে। এতে খাগড়াছড়ির সাথে ঢাকা ও চট্টগ্রামের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। দুপুরে পটুয়াখালীর কলাপাড়া, নীলগঞ্জ ইউনিয়নের নবাবগঞ্জ ও সলিমপুরের ওপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝড়। প্রচণ্ড বৃষ্টির সঙ্গে হঠাৎ ঝড়ো হাওয়ায় লণ্ডভণ্ড হয়ে যায় বেশ কয়েকটি বসতবাড়ি। উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের তারতম্যের কারণে সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে। এই অবস্থায় দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে গভীর সমুদ্রে না যেতে জেলে ও নৌযানগুলোকে নির্দেশনা দিয়ে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। সকাল থেকে টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। পরিস্থিতি পরিদর্শনে মাঠে নেমেছেন সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন।
সকাল থেকেই ভারী বৃষ্টিপাতে চট্টগ্রাম নগরীর বেশ কিছু নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যায়। বিশেষ করে আগ্রাবাদ, হালি শহর, চকবাজার, প্রবর্তক এলাকা সহ বিভিন্ন এলাকায় সড়কে হাঁটু থেকে কোমর সমান পানি জমে যানবাহন চলাচল ব্যাহত হয়। জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা। চট্টগ্রামের লোহাগাড়ায় বৌদ্ধ ভিক্ষুদের বহনকারী একটি মাইক্রোবাস খাদে পড়ে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ৫ জন। সকাল 8:30টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে উপজেলার জাঙ্গালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে ইন্দাসারা ভিক্ষু, প্রকাশ উচিমং মগের পরিচয় পাওয়া গেছে, বাকিদের পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা দিলে মাইক্রোবাসে থাকা ৩ জনই ঘটনাস্থলে নিহত হন। এদিকে খাগড়াছড়িতে প্রাইভেট কার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে, আহত হয়েছে ৩ জন। লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে চিংড়ি রেণু পোনা শিকার করতে গিয়ে নিখোঁজ স্বপনের সন্ধান আজও মেলেনি। স্থানীয়রা জানান, সোমবার বিকেলে চিংড়ি আহরণ করতে মেঘনা নদীর নবীগঞ্জ এলাকায় তলিয়ে যায় স্বপন। স্থানীয় জেলেরা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে খবর পেয়ে কমলনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। গতকাল থেকে আজ দুপুর পর্যন্ত অনেকে খোঁজাখুঁজির পরেও স্বপনের সন্ধান পাওয়া যায়নি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটি বর্তমানে বগুড়ায় শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয়রা জানান, গতকাল স্কুল থেকে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা ধর্ষণের পর সড়কের পাশে ফেলে পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর দেখে রাতে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, এ ব্যাপারে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। দীর্ঘ 17 বছর পর মাগুরার বহুল আলোচিত পবন মোল্লা হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ নাসির উদ্দিন এই রায় দেন। রায়ে 8 জন আসামির সাজা হয়েছে, যার মধ্যে 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড, 1 জনকে 2 বছর এবং আরেকজনকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় অনুযায়ী 1 নম্বর আসামি আব্দুল জলিল মোল্লা, 2 নম্বর আসামি লিয়াকত আলী, 3 নম্বর আসামি নওশের মোল্লা, 6 নম্বর আসামি হালিম, 11 নম্বর আসামি সাবু এবং 15 নম্বর আসামি জহুরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া 8 নম্বর আসামি সিদ্দিক মাস্টারকে 2 বছরের কারাদণ্ড এবং 7 নম্বর আসামি আকবরকে 6 মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার সূত্রে জানা যায়, 2007 সালের 29 ডিসেম্বর মাগুরা সদরের গোপালগ্রাম ইউনিয়নের শঙ্কোচখালী গ্রামে নিজ বাড়ির সামনে প্রতিপক্ষের হামলার শিকার হন পবন মোল্লা। গুরুতর আহত অবস্থায় পবন মোল্লাকে উদ্ধার করে মাগুরা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের চাচা আকমল মোল্লা 24 জনকে আসামি করে মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া চলমান ছিল। প্রায় 17 বছর পর এ মামলার রায় ঘোষণা করল আদালত। ফরিদপুর সদরে মা মেয়ে সহ 3 জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতরাত 10টার দিকে আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গি গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত আকাশ মোল্লা নামে একজনকে আজ ভোরে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের শিকার 3 ব্যক্তি হলেন অভিযুক্তের দাদি, ফুপু ও এক প্রতিবেশী। স্থানীয়রা জানান, আকাশ মোল্লা তার দাদি ও ফুপুর ওপর হামলা করলে 2 প্রতিবেশী এগিয়ে আসেন, তাদের ওপরও হামলা করা হয়। এতে একজন নিহত হন, অন্যজন আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত করতে পারেনি পুলিশ। যুদ্ধ বন্ধ ও পরমাণু প্রকল্প ইস্যুতে ইরানের দেওয়া সাম্প্রতিক প্রস্তাবে খুশি নন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতীয় নিরাপত্তা বিষয়ক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প জানিয়েছেন, ইরানের এই প্রস্তাব গ্রহণের সম্ভাবনা খুবই কম। নতুন প্রস্তাবে বলা হয়েছে, ইরান ও লেবাননে হামলা না করার নিশ্চয়তা দিতে হবে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে। প্রথম দাবি মেনে নিলে দ্বিতীয় ধাপে হরমুজ প্রণালী এই বিষয়ে আলোচনা চলবে। পরের ধাপে পরমাণু প্রকল্প নিয়ে আলোচনা হবে। ইরান জানিয়েছে, দ্বিতীয় দফা শান্তি আলোচনা হতে হবে নতুন প্রস্তাবের ভিত্তিতে।
ইরান সহ মধ্যপ্রাচ্যের স্বার্থে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রাশিয়া। এছাড়া ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে মস্কো। সোমবার সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠকে এই কথা জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি চাপের মুখে নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বজায় রাখতে ইরানের জনগণের লড়াকু মনোভাবের প্রশংসা করেন তিনি আশা করেন ইরানের জনগণ বর্তমান কঠিনতম সময় কাটিয়ে উঠবে এবং সেখানে শান্তি ফিরে আসবে। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণের প্রস্তাব পুনরায় ব্যক্ত করেন পুতিন। রাশিয়ার এই অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডিং শুরু, আগস্টে যুক্ত হবে জাতীয় গ্রিডে। বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি, সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত। চট্টগ্রামে বৌদ্ধ ভিক্ষুদের বহনকারী মাইক্রোবাস খাদে, ৩ জনের প্রাণহানি, আহত ৫ জন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা ৬টা ৪০। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।